শিক্ষা সুন্দর আলো, কারুকার্যময় ভবিষ্যৎ এবং আত্মবিশ্বাস দেয়। গুড মর্নিং প্রিয় স্টুডেন্ট। আজকে আমরা তাপের ঘটনাসমূহ এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। গতকাল আমরা রাসায়নিক গণনা করেছিলাম। তো ফার্স্ট পরীক্ষাতে তোমাদের চ্যাপ্টারের থিওরিটা শেষ হওয়ার পরে আমরা অনুশীলনীমূলক কোশ্চেনগুলো করেছিলাম। তো এবারে তোমাদের এই আগে থিওরিটা শেষ করব, তারপরে প্রশ্নবিচিত্রা, তারপরে তোমাদের অনুশীলনীমূলক প্রশ্নগুলো কমপ্লিট করে দেওয়া হবে। তাহলে আজকে আমরা নতুন যে চ্যাপ্টারটিতে এসেছি, যে তাপের ঘটনাসমূহ, এটা বিশেষ একটা বড় চ্যাপ্টার নয়, ছোট চ্যাপ্টার। আর এর মধ্যে দুটো টপিক রয়েছে, যে তাপীয় প্রসারণ এবং তাপের পরিবহন। তাহলে আজকে আমরা ক্লাসের দিকে যাই। যারা ক্লাসে নতুন তাদের জন্য রুটিনটা আলোচনা করে নিই। ক্লাস 10-এর সোম, বুধ, শুক্র সকাল 7টাতে এবং ক্লাস 9-এর মঙ্গল, বৃহস্পতি, শনি ঠিক সকাল 7টাতে ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর একটি করে ক্লাস পেয়ে যাবে। আর ক্লাসে যে পিডিএফটি নিয়ে আলোচনা হবে, ওই পিডিএফটি ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, ওতে যুক্ত হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাসের পিডিএফগুলো ওই টেলিগ্রাম লিঙ্কে আপলোড করা হয়ে থাকে। তাহলে আমরা যেটা প্রথমেই বলে এলাম, যে তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারটির মধ্যে দুটো টপিক, যে তাপীয় প্রসারণ এবং তাপের পরিবহন। প্রথমত আমরা তাপীয় প্রসারণটা নিয়ে আলোচনা করব। প্রসারণ, তাপ মানে কি? যে কোনো বস্তুকে গরম করা বা তাপ দেওয়া। আর প্রসারণ মানে সেটি বেড়ে যাওয়া, যে বস্তুটি ছিল সেটাকে তাপ দেওয়ার ফলে বস্তুটি আরও লম্বাতে বেড়ে গেল বা চওড়াতে বেড়ে গেল, একে আমরা বলবো প্রসারণ। এবার আমরা জানি পদার্থ হচ্ছে 3 রকমের হয়ে থাকে, কঠিন, তরল এবং গ্যাসীয়। তার মধ্যে কোন পদার্থের প্রসারণ বেশি? যে গ্যাসীয় পদার্থের প্রসারণ সবথেকে বেশি, তারপরে তরল, তারপরে কঠিন পদার্থ প্রসারণ হতে থাকবে। এবারে এই কঠিন পদার্থের একটি নির্দিষ্ট আকার ও আয়তন আছে, এটা তোমরা জানো। এই আকার ও আয়তন থাকার কারণে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ ও আয়তন প্রসারণ ঘটে থাকে। কিন্তু এই তরল আর গ্যাসীয় পদার্থের কোনো আকার বা আয়তন না থাকায় এদের কেবলমাত্র আয়তন প্রসারণ ঘটে। যেমন কিছু এই প্রসারণ নিয়ে তোমাদের উদাহরণ বলে দেই। আমরা দৈনন্দিন জীবনে যেগুলো ব্যবহার করে থাকি, যে কোনো বোতলের মুখে যদি কোনো ছিপি আটকে যায়, তাহলে তাকে আমরা তাপ দিয়ে সেই ছিপিটাকে খোলার চেষ্টা করি। এটা হচ্ছে এক প্রকার আয়তন প্রসারণ, মানে তাপীয় প্রসারণ বলতে পারি। তারপরে বলা হয়েছে যে গরুর গাড়ির চাকায় আগে বেড পরানো থাকতো। বেডটা কীরকমই, গরুর গাড়ির চাকা, এই ধরো গাড়ির মধ্যে রড, তার মধ্যে একটি চাকা থাকে, আর এই চাকাটা যাতে না বাইরে বেরিয়ে পড়ে তার জন্য একটা পিনের মতো বস্তু দেওয়া থাকে। আর এই তাপীয় প্রসারণের জন্য কোনো বেড পরানোর বিশেষ কোনো প্রয়োজন হয়ে ওঠে না। ওই চাকাটি তাপীয় প্রসারণের ফলে, মানে ওই যে রডটি থাকবে ওর মধ্যে ঠিক নির্দিষ্ট একটি জায়গার মধ্যে উপস্থাপন হয়ে যাবে। এরপরে আমরা নেক্সট পরের পেজে যাব। আমরা প্রথমেই জেনে এসেছিলাম যে 3টি পদার্থ, তার মধ্যে কঠিন, তরল, গ্যাসীয়। কঠিনের বলেছিলাম 3 রকমই প্রসারণ হয়ে থাকে, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ। তাহলে ওই কঠিন পদার্থের জন্য দৈর্ঘ্য প্রসারণ কি বা দৈর্ঘ্য প্রসারণ কাকে বলে সেটা আমরা জানব। ওই দৈর্ঘ্য প্রসারণকে আমরা রৈখিক প্রসারণ গুণাঙ্ক বলে থাকি।
তাহলে কোনো একটি কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয়ে থাকে। মানে কোনো একটি বস্তুকে 1 ডিগ্রি সেলসিয়াস যদি বৃদ্ধি করা হয়ে থাকে, প্রতি একক 1 একক 2 একক ধরে নিলাম, ওই 1 একক দৈর্ঘ্য প্রসারণ হয়ে যায়, তাহলে ওই 1 একক দৈর্ঘ্য প্রসারণ হয়ে যায়, আর ওকেই আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে কোনো বস্তুকে 1 ডিগ্রি বা একটা নির্দিষ্ট টেম্পারেচার বৃদ্ধি করলে সেই বস্তুটির দৈর্ঘ্যের দিক থেকে প্রসারণ হয়, তাকেই আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ। এখানে একটি সূত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে প্রথমে বস্তুটিকে θ1 ডিগ্রি সেলসিয়াসে যখন ছিল তখন দণ্ডটি ছিল L1। যখন ওর উষ্ণতাটা মানে টেম্পারেচারটা বাড়িয়ে θ2 ডিগ্রি সেলসিয়াস করা হয়, তখন ওর দৈর্ঘ্য বেড়ে হয়ে গেল L2। তাহলে কতটা টেম্পারেচার বৃদ্ধি করা হয়েছে? প্রথমে θ2 ছিল, তারপরে পরে θ2 দেওয়া হয়েছে, আগে হচ্ছে θ1 ছিল, ওকে, আর পরে L2 বৃদ্ধি পেয়েছে, আর আগে আমাদের লেন্থ ছিল L1 এটি। তাহলে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যে কতটা প্রসারণ হয়েছে? যে L2 মাইনাস L1 বাই L1 ইন্টু θ2 মাইনাস θ1। এটার অর্থ হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য বা রৈখিক প্রসারণ মানে কতটা বেড়েছে সেটি বাই প্রাথমিক দৈর্ঘ্য, প্রথমে কত দৈর্ঘ্য ছিল সেটি, এবং কতটা উষ্ণতা বৃদ্ধি হয়েছে তাই। আর আমরা এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে এই আলফা চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এর সূত্রটি কি হলো? যে কতটা দৈর্ঘ্য বেড়েছে ভাজিতক প্রথম দৈর্ঘ্য গুণিতক কতটা উষ্ণতা বৃদ্ধি হয়েছে। এটা এখানে একটু সামান্য স্ক্রিনে লেখাটি কেটে গিয়েছে, তো তোমরা টেলিগ্রাম লিঙ্কে যে পিডিএফটি পাবে ওখানে কিন্তু পুরো পরিষ্কার পিডিএফ পেয়ে যাবে। নেক্সট, এই যে কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, এটিও ঠিক একই রকমের। 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির ফলে এটা বলছে ক্ষেত্র, মানে প্রতি একক ক্ষেত্রফল বৃদ্ধি পাওয়াকে আমরা বলবো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আগেরটা কিন্তু কি ছিল? যে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্য বেড়েছে, তাই আমরা বলেছিলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আর এটি যেহেতু ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, তাহলে বলবো ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে। এটিও ঠিক একই রকমের, ক্ষেত্রফলকে আমরা বিটা দ্বারা চিহ্নিত করি, আর কতটা ক্ষেত্র প্রসারণ হয়েছে বাই প্রাথমিক ক্ষেত্র ইন্টু কতটা উষ্ণতা বৃদ্ধি হয়েছে, ঠিক একই জিনিস। তোমরা কেবলমাত্র এখানে সংজ্ঞাটা আর এই সূত্রটাই মনে রাখো, আর কিছু বিশেষ জানবার প্রয়োজন আছে কিন্তু আর বিশেষ মনে রাখার প্রয়োজন নেই। তোমাদের ওই দুটো জিনিসই পরবর্তীকালে কাজে লাগবে। এরপরে হচ্ছে কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আগেরটার মতো 1 ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধির ফলে প্রতি একক আয়তন বৃদ্ধি পাওয়াকে আমরা বলবো আয়তন প্রসারণ গুণাঙ্ক। একে আমরা গামা দ্বারা চিহ্নিত করে থাকি। এটিও ঠিক একই রকমের, কতটা আয়তন প্রসারণ হয়েছে বাই প্রাথমিক আয়তন ইন্টু কতটা উষ্ণতা বৃদ্ধি হয়েছে, মানে উষ্ণতা বৃদ্ধি মানে উষ্ণতা কতটা পরিবর্তন হয়েছে। এবারে আমরা তিনটি জিনিস জানলাম, যে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ।
তিনজনকে তিনটি নামে জানি। দৈর্ঘ্যকে হচ্ছে আলফা, আর ক্ষেত্রকে হচ্ছে বিটা, আর এই আয়তনকে আমরা গামা। এই চিহ্নটি হচ্ছে গামা চিহ্ন। এই তিনটি চিহ্ন দ্বারা আমরা জেনেছি। তাহলে তিনজনের মধ্যে সম্পর্ক কি হচ্ছে এই নিচে দেওয়া আছে। আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3, এটি হচ্ছে সম্পর্ক। আর এই সম্পর্কটা পরীক্ষার জন্য খুব জিজ্ঞাসা করে যে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ ও আয়তন প্রসারণের সম্পর্কটি কি লেখো, বা বলতে পারে আলফা বিটা গামা এদের তিনজনের মধ্যে সম্পর্ক কি। তাহলে এইরকমই সম্পর্ক বলে দেবে। এখানে তোমাদের কিছু পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া হয়েছে। যে পিতল হচ্ছে 19 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস, লোহা হচ্ছে 12 ইন্টু 10⁻⁻6। এইরকমই ইস্পাত, তামা, জার্মান সিলভার এবং ইনভার মানে নিকেল ইস্পাত সংকর, যেটা হচ্ছে 9 ইন্টু 10⁻⁻7 ডিগ্রি সেলসিয়াস বলা হয়েছে। তাহলে এই এককগুলো তোমরা জেনে রাখবে। পরীক্ষাতে সাধারণত পিতল, লোহা এবং ইস্পাত এই তিনটি জিজ্ঞাসা করে যে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত, এভাবে। এবারে তোমাদের একটা স্বাভাবিক জেনারেলি উদাহরণ দিয়ে দেই। আমরা যারা লোহার কাজ করে, যাদের আমরা কামার বলে থাকি, তারা কিন্তু লোহাকে তাবিয়ে লোহাটিকে ধীরে ধীরে বৃদ্ধি করে নতুন কোনো বস্তুর আকার দেয়। কিন্তু ওখানেও কিন্তু লোহাকে তাপ দিয়ে বাড়ানো হয়। আর আমাদের বাড়িতে যে রান্না করা হয়ে থাকে, সে গ্যাসেই হোক, যাদের উনুন রয়েছে উনুন, তাতেও কিন্তু লোহার কড়াতে জ্বালন দেওয়া হয়, মানে তাপ দেওয়া হয়। আমরা বাড়িতে যখন কড়া মানে লোহার কড়াতে রান্না করা হয়, তখন তাপ দিলে কিন্তু লোহার কড়াটা বেড়ে যায় না, লোহার কড়াটা যেমন থাকে তেমনই থাকে। কেন? কারণ এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এই এতটা টেম্পারেচার পিতলের যে কোনো বস্তুকে এই টেম্পারেচারটি দেওয়ার পরে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হবে। লোহাকে এই টেম্পারেচার দেওয়ার পর লোহাটি বৃদ্ধি পাবে। ঠিক এরকমই ওই কামারশালাতে লোহাকে এই টেম্পারেচার দিয়ে লোহাকে বৃদ্ধি করা হয়। আর বাড়িতে রান্না করার জন্য এত কড়া টেম্পারেচার প্রয়োজন হয় না, তীব্র টেম্পারেচারের আমাদের দরকার হয় না। এই কারণে আমাদের কড়ার কোনো আকার আকৃতি পরিবর্তন হতে দেখা যায় না। নেক্সট আমরা যাচ্ছি তরল পদার্থ। প্রথমেই বলেছিলাম যে তরল পদার্থের যেহেতু আকার ও আয়তন থাকে না, তাই কেবলমাত্র এর একটি প্রসারণ দেখতে পাওয়া যায়, যে আয়তন প্রসারণ। এবার এই আয়তন প্রসারণ বলছে তরল প্রসারণের ক্ষেত্রে এক ধারক পাত্রের প্রসারণের কথা বিবেচনা করতে হয়। তাই তরলের দুই প্রকার প্রসারণ ঘটতে থাকে। পাত্রের প্রসারণকে, মানে কোনো একটি পাত্রের মধ্যে আমি তরলকে রেখেছি, এই পাত্রের মধ্যে তরলকে না রাখলে তো এমনি তরল তো আর থাকবে না। যদি পাত্রের মধ্যে তরলটি রাখি, তাহলে তরলটি যতটা প্রসারণ হবে তাকে আমরা বলবো তরলের আয়তনের আপাত প্রসারণ। এই তরলের প্রসারণ হওয়ার সাথে সাথে এই পাত্ররও সামান্য কিছুটা প্রসারণ হয়। আর যদি এই পাত্রের প্রসারণ এবং তরলের প্রসারণ দুজনকে একত্রে যদি আমরা ধরি, তখন তাকে আমরা বলবো তরলের প্রকৃত প্রসারণ। আর প্রথমে শুধু তরলের প্রসারণটা ধরেছিলাম, তাই তখন আমরা বলেছিলাম তরলের আয়তন আপাত প্রসারণ। আর তরলের সঙ্গে বস্তুরও প্রসারণটি ধরলে তখন আমরা তাকে বলবো তরলের প্রকৃত প্রসারণ। তাহলে এখানে তরলের আয়তন প্রসারণ দুভাগে ভাগ হয়ে যায়। একটি হচ্ছে তরলের আয়তন আপাত প্রসারণ, আর একটি হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। তাহলে
প্রথমত আমরা আপাত প্রসারণ বা আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে জেনে নিই। কোনো তরলের উষ্ণতা ও একক পরিমাণ বৃদ্ধি করলে ওর প্রতি একক আয়তনে যে পরিমাণ আপাত প্রসারণ ঘটে তাকে আমরা বলবো আপাত প্রসারণ। ঠিক সেগুলোরই মতো এখানেও একই রকমের সংজ্ঞা, যে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে প্রতি এককে আপাতভাবে যতটা প্রসারণ হয় তাকে আমরা বলবো আপাত প্রসারণ। ঠিক সূত্রটাও ঠিক একই রকমের। এই আপাত প্রসারণ যেহেতু একটি আয়তন প্রসারণের একটি কাজ, তাই আমরা প্রথমে আয়তন প্রসারণকে গামা চিহ্ন দ্বারা প্রকাশ করি, আর এই আপাত কথাটি থাকার জন্য আমরা এখানে গামা এ দ্বারা চিহ্নিত করে থাকি। আর এখানেও সূত্রটি ঠিক একই রকমের হবে, যে আয়তন কতটা প্রসারণ হয়েছে ভাজিত প্রথমের মানে একেবারে টেম্পারেচার দেওয়ার আগে প্রাথমিক আয়তন ইনটু উষ্ণতা বৃদ্ধি, কতটা উষ্ণতা বৃদ্ধি করার পরে আয়তনটা প্রসারণ হয়েছে। এই হচ্ছে আমাদের সূত্র। নেক্সট, যে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ঠিক একই রকমের। 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে প্রতি একক আয়তনে যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটে তাকে আমরা বলবো তরলটির প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এখানে আমরা এই আয়তন প্রকৃত প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা আর দ্বারা চিহ্নিত করি, আর এর সূত্রটি হচ্ছে আয়তনের প্রকৃত প্রসারণ ভাজিত প্রাথমিক আয়তন ইনটু উষ্ণতা বৃদ্ধি, কতটা বৃদ্ধি হয়েছে। এরপরে আমরা যাব যে গ্যাসীয় পদার্থ। তাহলে ঠিক তরলের মতো এই গ্যাসীয় পদার্থের আকার আয়তন থাকে না, তাই কেবলমাত্র এই গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণটাই লক্ষ্য করা যায়। এবার গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ কাকে বলে? যে চাপ বৃদ্ধি রেখে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলে প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি হবে তাকে আমরা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলবো। ঠিক একই জিনিস, কেবলমাত্র এখানে একটি জিনিস আলাদা, যে চাপকে স্থির রাখতে হবে। চাপ স্থির রেখে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি পাবে তাকে আমরা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলবো। এবারে সকল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1/273 ডিগ্রি সেলসিয়াস। তোমরা গ্যাসের আচরণ চ্যাপ্টারে চার্লসের সূত্রতে তোমরা জেনে এসেছো যে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে ওই গ্যাসটির 273 ভাগের 1 ভাগ বৃদ্ধি পায়। ঠিক এখানেও ঠিক সেই জিনিসটি বলা হয়েছে, যে 1/273 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে আয়তন। এইটি কিন্তু গ্যাসীয় পদার্থের জন্য কেবলমাত্র আলাদা। নেক্সট আমরা যাচ্ছি ওই গ্যাসীয় আয়তন প্রসারণের কিছু উদাহরণ। তোমরা বাড়িতে সবাই নিশ্চয়ই দুধ গরম করো, তাহলে দুধকে গরম করলে কিছুক্ষণ গরম করার পরে দুধটা উতলে ওঠে। তাহলে কেন? কারণ হচ্ছে কেউ তো আর ওর মধ্যে দুধ ঢেলে দেয়নি যে কড়া ভর্তি হয়ে বেরিয়ে চলে আসবে। তাহলে কেন হচ্ছে? কারণ ওর মধ্যে বায়ু সঞ্চয় হয়ে যাচ্ছে। দুধের ভিতর দ্রবীভূত বায়ু উত্তপ্ত অবস্থায় প্রসারিত হয়, তাই ওই বায়ুর তাপীয় প্রসারণের ফলে দুধ উত্থোলিত হয়ে ওঠে। পরীক্ষাতে দিতে পারে যে দুধকে কিছুটা উত্তপ্ত করার পরে দুধ উচ্চতাতে বা আয়তনে বেড়ে ওঠে কেন, বা প্রসারণ হয় কেন। এরপরে যে বেলুন, আমরা বেলুনের মধ্যে ফু দিলে বা পাম্প করলে বেলুনটি আয়তনে বড় হয়ে যায়। কেন বড় হচ্ছে? কারণ বায়ুর চাপের জন্য বড় হয়ে যাচ্ছে। এরপরে কোনো আবদ্ধ যে কোনো কাঁচের বোতল বা
কাঁচের বোতলেই সাধারণত ধরো, কাঁচের বোতলে যদি মুখটা ভালো করে কর্ক দিয়ে আঁটানো থাকে, তারপরে যদি ওই বোতলটিকে গরম করা হয়, কিছুক্ষণ পরে একটা তীব্র শব্দ আকারে ওই মুখ থেকে কর্কটা ছিটকে বেরিয়ে যাবে। কেন? কারণ ওই বোতলটির মধ্যে যে বায়ুগুলো ছিল সেগুলো ওই টেম্পারেচারের ফলে, মানে গরমের মধ্যে রাখার পর ওই গ্যাসগুলো আয়তনে বেড়ে যায়, আর আয়তনে বাড়ার ফলে কাঁচের বোতলে যে কর্কটি ছিল সেখান থেকে বায়ুগুলো বেরিয়ে যায়, আর তখন কর্কটি একটা সজোরে শব্দে বাইরের দিকে ছিটকে যায়। নেক্সট, যে তাপের পরিবহন, আমরা মোটামুটি তাপীয় প্রসারণটা কি আমরা জানলাম। এরপরে আমরা শুরু করছি যে তাপের পরিবহন। তাপের পরিবহনটা কি? তাপ মানে তোমরা জানোই যে গরম, পরিবহন মানে এক জায়গা থেকে আর এক জায়গায় স্থান পরিবর্তন করা। তোমরা ছোটোবেলাতে জেনে এসেছ সুপরিবাহী পদার্থ, কুপরিবাহী পদার্থ, ঠিক সেই জিনিসটাই। যে পদ্ধতিতে কোনো বস্তুর মধ্য দিয়ে এক উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হয়, অথচ বস্তুটির উপাদান কণাগুলির কোনো স্থান পরিবর্তন হয় না, তখন তাকে তাপের পরিবহন বলা হয়ে থাকে। আর এই পরিবহন হচ্ছে পদার্থের উপর নির্ভর করে দুই রকমই হয়ে থাকে। একটা হচ্ছে সুপরিবাহী পদার্থ, আর একটা হচ্ছে কুপরিবাহী পদার্থ। সুপরিবাহী কি? যে সকল বস্তুর মধ্য দিয়ে এক উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে খুব সহজেই তা পরিবাহিত হয়, তাদের সুপরিবাহী পদার্থ বলা হয়ে থাকে। যেমন বলা হচ্ছে রূপা, তামা, অ্যালুমিনিয়াম, যে কোনো ধাতুর জিনিস। আর কুপরিবাহী কাকে বলবো? যে সকল বস্তুর মধ্য দিয়ে সহজে এক জায়গা থেকে তাপ অন্য জায়গায় পৌঁছতে পারে না, তাকে আমরা বলবো কুপরিবাহী। যেমন কাঠ, কর্ক, তুলো, পশম ইত্যাদি হয়ে থাকে। এরপরে নেক্সট আমরা যাচ্ছি, এখন যেটা আমরা জানবো যে ইঞ্জেন হাউজের পরীক্ষা। এক ব্যক্তি এই সুপরিবাহী পদার্থ এবং কুপরিবাহী পদার্থ নিয়ে কিছু পরীক্ষা করেন। পরীক্ষাটা হচ্ছে একটি পাত্র নেয়, সেই পাত্রর মধ্যে কিছু কিছু আলাদা আলাদা ধাতুর মধ্যে মোম রাখেন। কীরকমই? একটি ধরো লোহার পাত্র নেওয়া হলো, মানে পাত্রটি একটা নেওয়া হয়েছে, ওই পাত্রের ঠিক মাঝখান দিয়ে একটি লোহার কোনো বস্তু দিয়েছে, আর একটির মধ্যে তামা দিয়েছে, আর একটির মধ্যে অ্যালুমিনিয়াম দিয়েছে। ওকে, এই ধরলাম এই তিনটির বস্তুর মধ্যে ঠিক শেষ প্রান্তে মোমের আস্তরণ দেওয়া আছে, আর এই পাত্রের মধ্যে গরম উত্তপ্ত জল। ধীরে ধীরে এই পাত্রের নিচে বার্নার দিয়ে, মানে টেম্পারেচার বাড়ানো হচ্ছে। যেমন আমরা জল গরম করে থাকি, পাত্রের মধ্যে জল রেখে নিচে তাপ দেওয়া হচ্ছে, জলগুলো ধীরে ধীরে গরম হচ্ছে। আর এটা হচ্ছে লোহা, লিখে দেই লোহা, আর এটি বলেছিলাম তামা, আর এটি হচ্ছে অ্যালুমিনিয়াম। ওকে, তাহলে কোন বস্তুটা প্রথমে উত্তপ্ত হবে কিভাবে তারা জানলো? ধরো তিনটি বস্তুকেই কিন্তু একই রকমের টেম্পারেচার জলের সঙ্গে রাখা হয়েছে, তাহলে লোহাও ঠিক একই টেম্পারেচারে রয়েছে, তামাও একই টেম্পারেচারে রয়েছে, অ্যালুমিনিয়ামও একটা নির্দিষ্ট টেম্পারেচারের মধ্যে রয়েছে। তাহলে গরম হলে তিনটে একসাথেই হবে একই রকমের টেম্পারেচারে। দেখা গেল যে লোহার শেষ মাথাতে যে মোমটি রয়েছে
সেটি প্রথমে গলা শুরু হলো, তারপরে তামা শুরু হলো, তারপরে অনেক পরে অ্যালুমিনিয়ামের মোমটা গলতে শুরু করলো। তাহলে আমরা এখান থেকে এই পরীক্ষাটির থেকে আমরা বুঝতে পারি যে এই লোহাটি খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়, তারপরে তামাটি উত্তপ্ত হয়, তারপরে অ্যালুমিনিয়াম উত্তপ্ত হয়। যদি অ্যালুমিনিয়াম প্রথমে উত্তপ্ত হয়ে যেত তাহলে সঙ্গে সঙ্গেই মানে লোহার আগে অ্যালুমিনিয়াম থেকে মোম গলে পড়তে শুরু করত, কিন্তু তা হয়নি। প্রথমে দেখা গেল লোহার মধ্যে যে শেষে মোমটি ছিল সেটা গলতে শুরু হলো। তাহলে আমরা এখানে বলতে পারি যে লোহা হচ্ছে সবথেকে ভালো সুপরিবাহী পদার্থ, তারপরে তামা, তারপরে অ্যালুমিনিয়াম। আর এই পরীক্ষাটাকেই আমরা ইঞ্জেনহাউজেন পরীক্ষা বলে থাকি। ওকে, নেক্সট আমরা যাচ্ছি যে তাপীয় পরিবহন কঠিনের উষ্ণতা পরিবর্তন দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সময়ের ওপর কিভাবে নির্ভর করে। তাহলে আমরা এখন একটা তাপ পরিবাহিতা কে আমরা ধরে নিলাম যে তাপ পরিবাহিতা কে। একটি যে বস্তুটা নিলাম সেই বস্তুটার প্রস্থচ্ছেদ হচ্ছে এ এবং সেই বস্তুটার বেধ হচ্ছে ধরলাম ডি। বেধ মানে মোটা, প্রস্থচ্ছেদ মানে প্রস্থের দিক থেকে কতটা। আচ্ছা, তাহলে এক প্রান্ত হচ্ছে উত্তপ্ত করা হচ্ছে আর এক প্রান্ত শীতলতম রয়েছে, মানে এক পাশে গরম এক পাশে ঠান্ডা। গরম যেহেতু রয়েছে সেখানে একটা টেম্পারেচার রয়েছে, ধরা হয়েছে যে θ1, আর এক পাশ ঠান্ডা সেটা হচ্ছে θ2। তাহলে এখন এই যে পরিবাহিতার তাপ মানে ওই পাতটির পৃষ্ঠে লম্বাভিমুখে যে তাপ দেয়, এই পাশে যদি গরম হয় এ পাশে ঠান্ডা, তাহলে তাপীয় কণাগুলো এসে এই বস্তুটির ওপর একটা চাপ দেবে, মানে তাপ প্রয়োগ করবে। সেই তাপের পরিমাণ আমরা ধরলাম কি কিউ। এবার ওই কিউর সাথে প্রস্থচ্ছেদ যেটি রয়েছে, প্রস্থচ্ছেদ মানে ক্ষেত্রফল হচ্ছে এ, এই কিউর সঙ্গে এ হচ্ছে সমানুপাতিক। মানে কীরকমই, এদিকে তাপ বাড়লে ক্ষেত্রফলও বাড়বে, এদিকে মানে তাপ মানে কিউ কমলে এদিকে এও কমবে। এবার এই কিউর সাথে টেম্পারেচারের পার্থক্য কি θ1 থেকে θ2 বিয়োগ করলে যেটি আমরা পাই, ওই টেম্পারেচারের পার্থক্য হচ্ছে সমানুপাতিক। মানে কিউ বৃদ্ধি করলে টেম্পারেচারের পার্থক্য বৃদ্ধি পাবে, আর কিউ কমালে টেম্পারেচার পার্থক্য কমতে থাকবে। আর এই পাতটির বেধ মানে হচ্ছে ডি, এই পাতের বেধ ডি এর সাথে ব্যস্তানুপাতিক, মানে হচ্ছে কিউ সমানুপাতি 1/d। এই কিউ যদি বৃদ্ধি পায় ডি কমে যাবে, আর ডি বৃদ্ধি পেলে কিউ কমে যাবে, এদের দুজনের মধ্যে কোনো মিল নেই। আর টেম্পারেচার হচ্ছে সমানুপাতি, মানে কিউ সমানুপাতি টি। কিউ বৃদ্ধি পেলে টিও বৃদ্ধি পাবে, আর টি বৃদ্ধি পেলে কিউও বৃদ্ধি পাবে, মানে দুজন সমানুপাতি, মানে একই সঙ্গে থাকবে। তাহলে এদের মধ্যে একটা গঠন তৈরি করলে যেটা হবে, যেহেতু এ সমানুপাতি θ1 মাইনাস θ2 মানে হচ্ছে উষ্ণতার পার্থক্য সমানুপাতি ইনটু টিও সমানুপাতি, তাই উপরে রাখা হয়েছে। কিন্তু ডি এটা হচ্ছে ব্যস্তানুপাতি, তাই ডিটাকে নিচে রাখা হয়েছে। সমানুপাতিকের চিহ্নটা তুলে এখানে কে একটি ধ্রুবক এসেছে, কে একটি ধ্রুবক যার মান পাতটির উপাদানের প্রকৃতির ওপর নির্ভরশীল এবং একে ওই উপাদানের তাপ পরিবাহিতা বলা হয়ে থাকে। এটা কিন্তু তোমাদের এই সূত্রটা জেনে রাখা দরকার। এটি প্রমাণ হিসাবেও কিন্তু পরীক্ষাতে দিয়ে দিতে পারে বা শর্ট কোশ্চেন হিসাবে দিতে পারে যে কোনো পরিবাহীর তাপ কিউ এর সঙ্গে
কিউ এর সঙ্গে এই এ এর সম্পর্ক কি? হচ্ছে সমানুপাতি। উষ্ণতার পার্থক্যের সম্পর্ক কি? সমানুপাতি। কিউ এর সাথে বেধের সম্পর্ক কি? ব্যস্তানুপাতি। ওই কিউ এর সাথে সময়ের সম্পর্ক কি? সমানুপাতি। এইভাবে কোশ্চেন দেওয়া থাকতে পারে। এখন আমরা যাচ্ছি যে ওই যে তাপ পরিবাহিতা মানে কে, ওই কে মানে তাপ পরিবাহিতা কাকে বলে? কোনো পদার্থের তৈরি একটি একক ঘনত্বের দুই বিপরীত তলের মধ্যে একক উষ্ণতার পার্থক্যের জন্য ওই তলদ্বয়ের মধ্য দিয়ে লম্বাভিমুখী একক সময়ে যে তাপ পরিবহন হয় তাকে আমরা বলবো পদার্থের তাপ পরিবাহিতা। পদার্থের তাপ পরিবাহিতা একক হচ্ছে দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে সিজিএস একক আর একটা এসআই একক। সিজিএস একক হিসাবে আমরা সিএএল মানে ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, আর এসআইতে আমরা ওয়াট মিটার ইনভার্স এবং কেলভিন ইনভার্স বলে থাকি। এবারে এই তাপ পরিবাহিতাটা হচ্ছে যে কোন বস্তু, তাহলে কোনো পদার্থ ওর মধ্যে লম্বাভিমুখী বস্তুটি যে তাপ প্রয়োগ করে তাহলে সেটিরই পরিমাপ। এই রূপা এক প্রান্ত থেকে অপর প্রান্তে 406 ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স তাপ পরিবাহিতা করতে পারে। তামা, অ্যালুমিনিয়াম, পারদ, জল, কাঁচ, পাইন কাঠ, হীরক প্রত্যেকটির একটি আলাদা আলাদা তাপ পরিবাহিতা থাকতে পারে, তাই এদের একটি তালিকা করে দেওয়া হয়েছে। নেক্সট, আমরা আজকে মোটামুটি যে টপিকগুলো ছিল প্রায় কমপ্লিট করে ফেলেছি। তোমাদের শেষে একটি কোশ্চেন দেওয়া হলো যে কোন পদার্থের প্রসারণ সবথেকে বেশি? কঠিন, তরল, গ্যাসীয় না সবকটি? এর মধ্যে কোনটি হবে? আজকে ক্লাসে একবারে প্রথমে আলোচনা করা হয়েছে। এর অ্যান্সারটি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তাহলে আজকের মোটামুটি আমাদের এই যে তাপের ঘটনাসমূহ ছিল সেটা কমপ্লিট করে ফেললাম। আমরা নেক্সট পরে যে চ্যাপ্টারটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা ভালোভাবে পড়ে যেও। ওকে, তাহলে আজকের ক্লাসটি এখানেই রাখলাম। সো থ্যাংক ইউ।